experience D+4 আসতে পারি? হ্যাঁ বসো। থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার প্রীতম পাল, হ্যাঁ, আপনি ব্যাচেলার অফ টেকনোলজি এটা কোন কলেজ থেকে করেছেন? আমি স্যার ব্যারাকপুরের রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন কলেজ থেকে। আপনার ফাইনাল ইয়ার প্রজেক্ট কী ছিল? আমার ফাইনাল ইয়ারের প্রজেক্ট ছিল স্যার G+4 একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্ল্যানিং এবং তার ডিজাইন। তা আপনার তো এক্সপিরিয়েন্স ওই সেম জিনিসের উপর। হ্যাঁ, কোইন্সিডেন্টলি। আচ্ছা, ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ব্যাস এটুকুই। ওটা প্রজেক্ট ছিল, হ্যাঁ। আর কনস্ট্রাকশনও নিজে করেছে। কনস্ট্রাকশনটা পরে আমাদের জব অ্যাজ আ জব মানে করেছি। আচ্ছা, আপনি বলুন যে বিমের যখন আমি ডিজাইন করছি আরসিসি বিম, তখন পরপর কি স্টেপ আছে সেই নামগুলো অনলি বলুন। প্রথমে আমাকে উইথটাকে আর ডেপথটাকে আমাকে অ্যাজিউম করতে হবে, তারপর কোন গ্রেডের স্টিল দিচ্ছি সেটাকে অ্যাজিউম করতে হবে, এবং আমার যে বিমের লোডিংটা আছে টোটাল লোড ক্যালকুলেশনটাকে করতে হবে, তাতে লাইভ লোড, ডেড লোড এগুলো ক্যালকুলেশন করতে হবে। যেহেতু লিমিটেড মেথডে করছি তাহলে তার একটা ফ্যাক্টর অফ সেফটি থাকবে, সেই ফ্যাক্টর অফ সেফটিতে আমার টোটাল ফ্যাক্টর লোড পেয়ে যাবো। ফ্যাক্টর অফ সেফটি না লোড ফ্যাক্টর? আমরা এলএসএম এ আমাদের লোড ফ্যাক্টর ধরি। এলএসএমই বলুন আপনি। হ্যাঁ, এলএসএম এর লোড ফ্যাক্টরে বেস করে আমরা ফ্যাক্টর লোড পাবো, তারপর সেখান থেকে ডাব্লিউএসএম এ কি করা হয় জেনারেলি বিল্ডিং এর বিম ফিম ডিজাইন ডাব্লিউএসএম এ? না, এখন সেটা আনইকোনমিক্যাল বলে করা হয় না, কিন্তু কিছু কিছু স্ট্রাকচার আছে স্পেশালি যেগুলোতে ইকোনমিটা অতটা কনসার্ন নয়। আচ্ছা, এইটা বলুন এবার। লোড ক্যালকুলেশন কোন এরপর? হ্যাঁ, তারপরে মোমেন্টটা বার করতে হবে আমাকে, ফ্যাক্টর মোমেন্ট। এবার সেই ফ্যাক্টর মোমেন্টের রেসপেক্ট আমাকে দেখতে হবে যে আমার যে আমি মানে এফইটা দিয়েছি, মানে স্টিলটা দিয়েছি, ইল স্ট্রেন্থ যত ধরেছি আমি, তার সাথে বেস করে আমার এমইউ লিম অর্থাৎ লিমিটিং মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা কত আসছে। যদি দেখি যে ঠিক আছে কম আসছে, তাহলে সেক্ষেত্রে আমি সিঙ্গেল রিইনফোর্সের দিকেই যাবো, আদারওয়াইজ আমি ডবল রিইনফোর্স যেতে পারি। তো আমার ফ্যাক্টর মোমেন্ট যেটা আসছে সেখান থেকে আমি মোমেন্ট মানে আমার অ্যাকচুয়াল মোমেন্ট অফ রেজিস্ট্যান্স মোমেন্ট কতটা আসছে, ফ্যাক্টর মোমেন্ট সেটা বার করবো। সেখান থেকে এমইউ বাই বিডি স্কোয়ার অর্থাৎ বি উইথ আর ডেপথ ডি, সেখান থেকে আমি একটা ভ্যালু পাবো, যে ভ্যালুটা SP16 থেকে তার একটা পার্সেন্ট অফ টেনসাইল স্টিলের উইথ রেসপেক্ট টু দ্য এফই ভ্যালু মানে ইল স্ট্রেস ভ্যালু, সেখান থেকে একটা পিটি ভ্যালু পাবো মানে পার্সেন্টেজ অফ টেনসাইল রিইনফোর্সমেন্ট, সেখান থেকে আমি এরিয়া অফ স্টিল পেয়ে যাবো, এবং তারপর সেটাকে আমি শিয়ারের জন্য ডিজাইন করবো। তো ডেপথটাকে চেক করবো না? ডেপথ রিকোয়ার্ড আর ডেপথ গিভেন? হ্যাঁ স্যার, ওটা ডিফ্লেকশন চেকের মাধ্যমে করবো আমরা। কেন ওটা বেন্ডিং মোমেন্টে চেক হবে না? অলসো কংক্রিট সেকশনও বেন্ডিং মোমেন্টকে আটকাচ্ছে প্লাস রিইনফোর্সমেন্ট আটকাচ্ছে। মোমেন্ট আমার রিইনফোর্সমেন্ট মাধ্যমে আটকে যাচ্ছে, আর সেকশন কোনো কাজ করছে না মোমেন্ট আটকানোর জন্য। মোমেন্ট অফ ইনার্সি আই মানে বিডি কিউব বাই 12, তাহলে সেখানে ডি এর কোনো ভূমিকা নেই। মেইনলি আমরা ডিটাকে আমরা রেস্ট্রিক্ট রাখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার স্টিল এমনি বেশি আসবে। আর থাকলে এই মুহূর্তে আমি মনে করতে পারছি আপনি না যে আমার ডেপথকে চেক করাবেন না, যে ডেপথটা আপনি যেটা ধরেছেন সেটা পাস করলো কিনা, মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি তার আছে কিনা ওই সেকশনের। আমি একটা থিন সেকশনে প্রচুর রড দিয়ে তো তাকে আমি বানাবো না। না স্যার, তাহলে তো এই মুহূর্তে স্যার মনে করছেন আমাদের ডিফ্লেকশন চেক করলে আমরা ডেপথটা যদি দেখি ডেপথটা বেশি সেটা তো যাচ্ছে। সেটা তো আলাদা ক্রাইটেরিয়া, সেটা তো সেফটি নয়। সেটা কি দুটো এলএসএম এর দুটো কি কি লিমিট স্টেট আছে? কোল্যাপস এবং সার্ভিসিবিলিটি। হ্যাঁ, তাহলে এই যে ডেপথ আমি প্রথমে বার করছি, এটা কার মধ্যে পড়ছে? ডেপথটা সেটা কোল্যাপসের মধ্যে পড়ছে, সার্ভিসিবিলিটির ক্ষেত্রে ডিফ্লেকশন। তাহলে কোল্যাপসের ডেপথটা আপনি কি করে চেক করবেন এটা বলুন। এর মধ্যে মনে করতে পারছি না। আচ্ছা, এরপর রড বার করলাম, রডটা কি করে বার করবো? ওই স্যার পার্সেন্টেজ অফ টেনসাইল রিইনফোর্সমেন্ট যেটা বেরিয়েছে মানে কোড থেকে যেটা পেয়েছি, হ্যান্ডবুক থেকে SP16, তারপর সেখান থেকে আমি এরিয়া অফ স্টিলটা বার করবো পিটি বিডি বাই 100 করে। বাট এবার সেটা আমি আমার যে রিইনফোর্সমেন্ট আমি প্রোভাইড করবো আমার চয়েস মতো, সেখান থেকে নাম্বার অফ রিইনফোর্সমেন্ট বেরোবে। হলো এরপর? এবার আমি স্প্যানের থেকে কতটা স্প্যান আছে সেই রেসপেক্ট আমি স্পেসিংটাও পেয়ে যাবো। তারপর শিয়ারে ডিজাইন করবো, শিয়ারের জন্য সেখানে শিয়ার রিইনফোর্সমেন্ট কতটা লাগছে, ভিউ অর্থাৎ শিয়ার ফোর্স কতটা আসছে, আমার লোডিংটা আমার আগে থেকেই জানা আছে, সেখান থেকে এরিয়া জানি, তাহলে শিয়ার ফোর্স পাবো, শিয়ার ফোর্স থেকে শিয়ার স্ট্রেস পাবো, শিয়ার স্ট্রেস থেকে আমি নমিনাল শিয়ার স্ট্রেস পাবো, ম্যাক্সিমাম কতটা আমরা রাখতে হবে সেটা জানি। ঠিক, তো শিয়ারে ডিজাইন করবো। ঠিক, এবং আলটিমেটলি আচ্ছা প্রীতম, স্ট্রেন রোসেট এইটা জিনিসটা কি? স্ট্রেন রোসেট মনে করতে পারছি না। একটা ব্রিজ বা কালভার্টের ক্ষেত্রে অ্যাপ্রোচ আমি কাকে বলবো? অ্যাপ্রোচ রোড। এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই ব্রিজের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, বলুন একটা রিটেনিং ওয়াল, আরসিসি রিটেনিং ওয়াল, ঠিক আছে, মেম্বারটাকে মানে রিটেনিং ওয়ালের মেম্বারটাকে আমি কিভাবে ডিজাইন করব? চিপ ডিপেন্ড করছে কাউন্টারফোর্ট আছে কি নেই রিটেনিং ওয়ালটার। যদি কাউন্টারফোর্ট না থাকে তাহলে ক্যান্টিলিভার হিসেবে ডিজাইন করবো। ক্যান্টিলিভার হিসেবে ডিজাইন করব, তাহলে ওর বটম মানে যে থিকনেসটা সেটা আমার বেশি হবে না টপ থিকনেসটা বেশি হবে?
বটম থিকনেসটা বেশি হবে। কেন বেশি হবে? কারণ জেনারেলি রিটেনিং ওয়াল কোনো একটা রিটেন মেটেরিয়ালকে রিটেন করে এবং যত ডেপথ যায় তার স্ট্রেস তত বাড়তে থাকে, ডেপথের উপর রেসপেক্ট করে। কারণ রিটেনিং ওয়ালের নিচের দিকে তাহলে স্ট্রেস বেশি, সেই তুলনায় ডিজাইন। আর যদি ওপরটা আমি সেম করতে তাহলে ব্যাপারটা আনইকোনমিক্যাল হয়ে যাবে। আচ্ছা, এটা কলাম যখন আমরা ঢালাই করি তখন গ্রাউন্ড ফ্লোরের ওপর কলামটা উঠে গেছে, তো সেই কলামের আমরা মানে ফার্স্টে একটা জাস্ট নিচে একটা থিকনেস ঢালাই করে, ওটাকে কী বলে? স্টার্টার। এটা কেন দেওয়া হয়? ওটা প্রথমত দেওয়া হয়, ওটা প্রথমে যখন আমরা কলমটা মানে লোকেট করি যে কোথায় কোন কলমগুলো হবে, প্রথমত সেইটাকে আমার ফিক্স করতে কাজে লাগে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমি যখন সে কলমের শাটারিংটা করব ওটাকে গায়ে লাগিয়ে করব, আমি সেটা তার একটা বেস পেয়ে যাচ্ছি, মানে একটা সারফেস আমি পেয়ে যদি যাচ্ছি। স্টিলের শাটারিং ইউজ করি তাহলে তো আমার বেসের দরকার নেই, ওটাতে একটা টোটাল একটা ফ্রেমে এসে খুব সুন্দরভাবে বসে যাবে। তাহলে প্রথমে ওইটা যেটা আছে আমাদের, তো প্রথমে Starter-এর সেন্টারিং করতে লাগলে আমাদের তো একটা স্টার্টার ফেলতেই লাগবে। centering-টা- এমনি স্টার্টারের মেন ফাংশনটা কি? সেন্টারিং। আপনি হ্যাঁ, বলছেন সেন্টারিং, তাই তো? সেন্টারিং করেছি ওটা স্টার্টার ফেলে। আচ্ছা, আচ্ছা, আপনি G+4 যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের এক্সিকিউশন করেছেন, এখানে আপনাকে মেনলি কি করতে হতো? প্রথম কথা আমি ডে 1 থেকে কাজ করছি, মানে এবং পাইলের পয়েন্ট দেওয়া থেকে শুরু করে। তো আমার কাছে সমস্ত ড্রয়িং আগে থেকেই ছিল, তার আগে সয়েল টেস্ট বা ড্রয়িং অলরেডি চলে এসেছে। আমি যখন জয়েন করি তখন আমার কাছে সব ড্রয়িং আছে এবং পাইলের পয়েন্ট দেওয়া হবে। তো প্রথমেই পাইলের পয়েন্ট দিয়েছি প্রথম দিন, তারপর থেকে দিন 3-4 বাদে ওই পাইলের অগার দিয়ে পাইলিংয়ের কাটিং শুরু হয়েছে। তারপরে পাইলিংই চলেছে প্রায় 1.5 মাস ধরে, 54খানা পাইল ছিল। তারপর আমি পাইল ক্যাপ করেছি, পাইল ক্যাপের পর টাইবিং ঢালাই, কিছুটা কলমের পর টাইবিং ঢালাই হয়েছে, টাইবিংয়ের পর সেখান থেকে কলম উঠেছে, তারপরে ফার্স্ট ফ্লোর, এরকম করতে করতে G+4 হওয়ার পর তারপরে ব্রিক ওয়ার্ক স্টার্ট হয়েছে। তো ব্রিক ওয়ার্ক কমপ্লিট করে আর একটা ঘর বোধহয় প্লাস্টার হয়েছে, তারপরে আমি কাজটা ছেড়ে দিই। আচ্ছা এই অবধি করেছি আমি। আচ্ছা, আপনি আমাকে একটা কাজ করুন, এখানে আমাকে আপনি কি বন্ডিং ইউজ করেছিলেন? আপনাদের যে ব্রিক ওয়ার্ক হয়েছিল কি বন্ডিং ইউজ করতেন ওখানে? আমি মেনলি ইংলিশ বন্ড ইউজ করেছি। আচ্ছা, তাহলে আপনি আমাকে একটা প্ল্যান এঁকে দেখান। ইংলিশ বন্ডের ফার্স্ট লেয়ার, ইভেন লেয়ার এবং অড লেয়ার, এই দুটো লেয়ারের ফুল ব্রিক থিক যদি হয় তাহলে প্ল্যান এঁকে দেখান। ফুল ব্রিক থিক ইংলিশ বন্ড, অড লেয়ার অ্যান্ড ইভেন লেয়ারের প্ল্যানটা চাই। পারবেন না? একটা একটা সার্টেন কোর্সে শুধু স্ট্রেচার আর উপরের দিকটাতে শুধু হেডার, এইভাবে করেছি। না না, এটা আপনি কি, এটা কি এলিভেশন আঁকলেন? হ্যাঁ, মানে ফ্রন্টে আপনাকে তো প্ল্যান চাইলাম। তাহলে প্ল্যানটাও পারবো, স্ট্রেচার, হেডার, মানে অল্টারনেট কোর্স। এটা কি করে দিলেন আপনি? আপনি একটা স্ট্রেচার যে স্টার্ট করলেন এখানে, এটা কম আছে, এটা হেডার হবে না, এটা কি হবে? এটা কুইন ক্লোজার হবে একটা। প্রথমে একটা কুইন ক্লোজার, ঠিক আছে বুঝুন। আপনি ফাইল করিয়েছেন বলছেন, ব্রিক ওয়ার্কের ড্রয়িং বলতে পারছেন না। আচ্ছা, আপনি বলবেন এই ডোরটা কি ডোর? এটা কি ডোর বলতে পারি? এটা হিঞ্জ ডোর। হিঞ্জ তো থাকবেই, সব ডোরে তো হিঞ্জ না থাকলে খুলবে কি করে, ওপেন হবে ক্লোজ হবে কি করে? তাহলে ফ্লাশ ডোর বলতে পারি। কেন? এটা একটা পাল্লা খুলছে সেই জন্য, মানে সেটা তো সে তো লিফ, সে তো লিফ, সে তো ডবল লিফ না সিঙ্গেল লিফ। আচ্ছা, এই যে দেওয়ালে এই যে জিনিসটা করেছি, এইটাই কি বলা হয়? এই যে ভার্টিক্যাল ওয়ালে এই যে টাইলস বসানো, Tiles-টা। এটাকে কি বলা হয়? টাইলসই তো বলে, মানে না, একটা মেটেরিয়ালটা টাইলস। হ্যাঁ, আর এটাকে একটা সেরামিক মেটেরিয়াল। সেটা আমি না, না। মেটেরিয়াল জানতে চাইছিলাম। এই জিনিসটার নাম যেমন এটা আমি বললাম ফ্লোরিং, ফ্লোরিং এ আবার আমি টাইলস না ওয়াল মোজাইক, ফেসিং, ওয়াল ফেসিং। এটাকে কি বলবো? ওয়াল ফেসিং। না, এর একটা নাম আছে, মানে আপনি ওখানে দেখুন যেটুকু উডেন ফিনিশ সেইটুকু থাকলে তার একটা নাম আছে। ড্যাডও বলতে পারি। কোনটা ড্যাডো? উপরের দিকটা, মানে মানে- স্টার্টিং এর উপরের দিকটা। মানে নিচের ছোটটা বলছেন স্কার্টিং, হ্যাঁ, ছোটটা স্কার্টিং, নিচেরটা। আর হাইটে গেলে হাইটে গেলে ড্যাডও বলা হয়। বাথরুমে কত দূর করি আমরা এটা? এটা বাথরুমের 2.1 মিটার অব্দি। কেন এতটা করলাম? বা ঘরের ক্ষেত্রে আমরা অল্প করছি, ওখানে বেশি করছি। বাথরুমে জলটা লাগে ওই জন্য। তাহলে সুবিধা কি হবে? মানে বাথরুমের থেকে জলটা তো বেশি উঁচুতে লাগার চান্স বেশি, ওই জন্য ড্যাডোটা উপরে অব্দি করা হয়। আচ্ছা, আপনি আমাকে একটা বলুন, একটা ফ্রেম স্ট্রাকচার তৈরি করছি, সেখানে আমি ডিপিসি কোন লেভেলে দেবো? ডিপিসি স্যার দেওয়া দরকার পড়বে না আমার, সেক্ষেত্রে ফ্রেম স্ট্রাকচার আমার কংক্রিটের তৈরি এবং ইমপারমিয়েবল। আনঅথরাইজ কনস্ট্রাকশন কাকে বলবো? আনঅথরাইজ কনস্ট্রাকশন হচ্ছে যে কোনো জায়গায় যখন বিল্ডিং তৈরি করছি তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, লাইক গ্রাউন্ড কভারেজ থেকে শুরু করে তার হাইট, পারমিসিবল হাইট, এগুলো যখন মানে ঠিকঠাক করা হয় না, মেনটেন করা হয় না,
তখন সেই বিল্ডিংটা আনঅথরাইজড বিল্ডিং হয়ে যায়। অথচ কিছু কিছু বিল্ডিংয়ের ক্ষেত্রে ফায়ার যে Permission লাগে। পারমিশন লাগে সেগুলো, মানে যে কোনো কিছু যেগুলোতে আমার কমপ্লিশন সার্টিফিকেট পাওয়া যাবে না সেগুলোই আনঅথরাইজড বিল্ডিং পর্যায়ে পড়ে। আচ্ছা, আমি যদি 1.5 মিটার বা 2 মিটার বা 2.5 মিটারের ধরুন 2.5 মিটারের ওপরে আমি ফ্রি ফল করে কংক্রিটটা আমি ওই কলামটা কাস্টিং করছি, মেন মানে প্রাইমারি সমস্যাটা কি হয়? সেগ্রিগেশন। সেগ্রিগেশন। ঠিক আছে। Do you know Chandraketugad in your district? বসিরহাটে রয়েছে। Give me some importance of Chandraketugad. সেটা একটা রাজাদের একটা স্থান হিসেবে পরিচিত পুরনো দিনে। মানে Okay, number of municipal corporation in West Bengal? 7টা। Name? নাম Please. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শিলিগুড়ি, বিধাননগর, না কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, আর বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। আচ্ছা, আপনি আমাকে বলুন এই এমএসসিতে যে পরীক্ষা আপনি দিতে এসেছেন, তো এমএসসির লোগোতে কি লেখা আছে? আমি তো মনে করতে পারছি না। কেএমসির কেএমসির লোগোটা অ্যাকচুয়ালি অনেক কিছু রয়েছে তার মধ্যে। লেখা কি আছে? ওটা হচ্ছে পুরশ্রী বিবর্ধন লেখা আছে, আর তলায় লেখা আছে কলকাতা পৌরসভা। আচ্ছা, আচ্ছা, আপনি অটোক্যাড জানেন? আচ্ছা, শিখেছিলাম, বাট প্র্যাকটিস নেই আমার। মানে টিআর কমান্ডটা কিসের জন্য লাগে বলতে পারবেন? টিআরটা সে ট্রিম করতে লাগে। বিটুমেনের লেং টেম্পারেচার কত? বিটুমিনের লেং টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস। 40? না, লেং টেম্পারেচার বলতে মানে যখন বিটুমিনটাকে 40 দিয়ে এমনি তো সে গলে যাবে তাহলে। আপনি কি হাইওয়ে কিছু জানেন না, পড়েননি? রোডসটা করেছি। রোডসটা ইন্টারেস্ট কম মনে হয়, রোডসে ইন্টারেস্ট কম নাকি না? মানে গভর্নমেন্ট জব প্রিপারেশনে তো সবকটা সাবজেক্ট ইকুয়াল ইম্পর্টেন্সই পড়তে হয়। এবার আমার ফেভারিট সাবজেক্টগুলোর মধ্যে আমি প্র্যাকটিক্যালি যেগুলোতে কাজ করছি, যেগুলোর সাথে প্র্যাকটিক্যালি বেশি মিল পাই, ওগুলো একটু বেশিই পড়েছি আর কি। এই বিষয়ে হয়তো আমি প্র্যাকটিক্যালগুলো জানি, বাট এই মুহূর্তে মনে করতে পারছি না। তো রিং অ্যান্ড বল টেস্ট একটা বিটুমেনের প্রপার্টি নির্ধারণ করে, সেটা কি? সফটেনিং পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে।